আমার নাম রাহাত। আমি থাকি বরিশালের শান্তপাড়ায়। রাত নামলেই এই পাড়া অদ্ভুত নীরব হয়ে যায়। তবে এই গল্পটা আমার শান্ত জীবনের গল্প না, এটা সেই রাতের গল্প যে রাতের পর আমার পুরো জীবন বদলে গেছে। ঘটনার 3 বছর আগে আমি তখন কলেজে পড়ি, আর রাতে ভূত এফএম শুনে ঘুমানোর জন্য অভ্যাস ছিল। ভয় পেতাম, কিন্তু অদ্ভুত একটা টান ছিল। যাই হোক, সেই রাতে বৃষ্টির শব্দে পুরো এলাকা কাঁপছে। বিদ্যুৎ নেই, মোবাইলের টর্চ জ্বালিয়ে আমি পড়ার চেষ্টা করেছিলাম। রাত তখন প্রায় 12টা 15 মতো বাজে। হঠাৎ আমার ঘরের জানালায় ঠক 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 করে শব্দ হলো। প্রথমে ভাবলাম বৃষ্টির পানি লেগে শব্দ হচ্ছে, কিন্তু একটু পর আবার ঠক ঠক করে শব্দ হলো। এবার স্পর্শ, কেউ যেন জানালার নক করছে। আমি টর্চ নিয়ে জানালার কাছে গেলাম। জানালার কাঁচ বর্ষায় পানিতে ভেজা, ঝাপসা, বাহিরে অন্ধকার, আমি কিছুই দেখতে পারছি না। আমি সাবধানে কাচের খুব কাছে মুখ নিয়ে তাকালাম। কুয়াশার মতো কিছু একটা জমে ছিল কাছে। আমি হাত দিয়ে মুছলাম, আর তখনই যেটা দেখলাম সেটা আজও জীবনে ভুলতে পারিনি। কাচের উপরে দাঁড়িয়ে থাকা এক লোককে দেখে, কিন্তু তার মুখ পুরো কালো। মুখে কোনো চোখ নাই, মুখ কিছুই নেই, শুধু একটা মানুষের অবয়ন আর ছায়া দাঁড়িয়ে আছে। আমার বুক ধপ ধপ করে উঠল। লোকটা কোনো কথাই বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমি পিছনে সরে এলাম। হঠাৎ লোকটা হাত দিয়ে আবার ঠক ঠক করলো। আমি ভয়ে বিছানার দিকে দৌড় দিলাম। মোবাইল নিয়ে ভূত এফএম লাগালাম যেন একটু সাহস পাই, কিন্তু হঠাৎ নেটওয়ার্কে চলে গেল। ঘর নিঃশব্দ, শুধু বৃষ্টির শব্দ আর দেওয়ালের পানি ঠপ ঠাপ। আমি ওই রাতটা ঘুমাইনি। পরের দিন সকালে মাকে জানালার কথা বললাম। মা বলল, বৃষ্টি ছিল, চোখে ভুল দেখেছিস। ঠিক আছে ভাবলাম। কলেজে গেলাম, সব ঠিকঠাক, কিন্তু রাতে আবার বৃষ্টি শুরু হলো। আর রাত 12টা পেতেই ঠক ঠক শব্দটা, একই শব্দ আবার আসিল। আমার হাত পা ঠান্ডা। সাহস করে জানালার দিকে গেলাম। এইবার জানালার কাছে পানি নেই, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ওই একই ছায়া মানব দাঁড়িয়ে আছে, কিন্তু আজ সে শুধু দাঁড়িয়ে নেই, সে হাসছে। অদ্ভুত ঠান্ডা, নিষ্ঠুর এক হাসি, যেন মুখ নেই তবু হাসছে। আর দেহ যেন একটু একটু দাঁড়িয়ে বাদিক ডানদিক হেলে দুলছে, যেন নাচছে। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা আটকে গেল। হঠাৎ লোকটা হাত জানালার কাছে ঠেসে ধাক্কা দিতে লাগলো। কাজ ক্রমশ করে ফেটে যাচ্ছে। আমি ভয়ে দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলতেই যাচ্ছিলাম, তখনই পাশের ঘর থেকে মা চিৎকার করে, রাহাত থাম, দরজা খুলবি না। আমি ঠান্ডা হয়ে গেলাম। মা দৌড়ে এসে দরজা ধরে আমাকে পিছনে টেনে আনলো। বলল, ও মানুষ না, ও কাল রাতের লোক। আমি বিশ্রাম আঙ্কিত। কাল রাতের লোক আবার কে? আমি জিজ্ঞাসা করলাম। মা ধীরে ধীরে বলতে শুরু করলো মায়ের গল্প। অনেক বছর আগে আমাদের এই এলাকায় এক পাগল মানুষ থাকতো। সবাই তাকে কাল রাতের লোক বলতো, কারণ সে নাকি কেবল গভীর রাতে বের হতো। তার মুখ নাকি অন্ধকারে হারিয়ে যেত, কেউ ঠিক মতো দেখতে পারতো না। লেখাপড়া না জানা অসুস্থ এক মানুষ। এক রাতে তাকে কিছু ছেলেপেলের ভয় দেখিয়ে মারধর করে সে পালাতে এক বাড়ির জানালায় আশ্রয় চাইতে নক করেছিল, কিন্তু কেউ দরজা খুলেনি। সে মারা যায়। মরার পর থেকেই নাকি তার ছায়া জীবিত মানুষদের জানালা নক করে, বলে, দরজা খুলো, আমাকে ঢুকতে দাও। যে খুলে দেয় তার উপর নাকি বিপদ নামে। মায়ের কথা শুনে পুরো শরীর কেঁপে গেল। আমি বললাম, তাহলে আজ সে আমাকে কেউ ডাকছিল? মা শুধু বলল, 2 রাত ধরে ডাকে, সে আর বাঁচে না। আমার শুনে গলা শুকিয়ে গেল। তৃতীয় রাত। পরের দিন রাতে আমি ঠিক করলাম জানালার সামনে আর দাঁড়াবো না, কিন্তু ভয়ও পেলাম যে লোকটা আবার আসতে পারে। রাত ঠিক 12টা 16 একটা অদ্ভুত বাতাস বইতে লাগলো। বৃষ্টি নেই, কিন্তু যেন ঝড় হচ্ছে। হঠাৎ জানালা ঠক ঠক। আমি চোখ বন্ধ করে কানে হাত চেপে রাখলাম, শোনার ভান করলাম না যেন। কিন্তু শব্দটা এবার আরো জোরে, আরো রাগান্বিত। ঠক ঠক ঠক। মনে হলো কাঁচ ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করছে। হঠাৎ আমার মোবাইলে স্ক্রিন জ্বলে উঠলো। একটা মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। দরজা খুলো, অজানা নাম্বার।
আমার হাত কাঁপছে। আরেকটা মেসেজ এলো, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। আমি দৌড়ে ফোনের টর্চ জ্বালিয়ে দরজার নিচ দিয়ে আলো ফেললাম। দেখলাম দরজার আলো কাউকে দাঁড়িয়ে থাকা ছায়া দেখা যাচ্ছে। আরও একবার মেসেজ আসলো, আজ শেষ রাত, দরজা খুলো। আমি কাঁদতে কাঁদতে মাকে ডাকলাম, কিন্তু মা রুমে নেই, সব ঘর ফাঁকা। মা কোথায়? আমি পুরো বাড়ি খুঁজে পেলাম না। হলো আমি বাসায় একাই আছি। জানালায় বাইরে লোকটা আবার ঠক 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 দরজার ফাঁক দিয়ে ছায়া নড়ছে। পা দুটো অস্বাভাবিক বাঁকা, যেন হাঁটার ভঙ্গি ভুলে গেছে। আমি চিৎকার করলাম, তুমি কে? তুমি কি চাও? হঠাৎ বাহিরে থেকে অপস্য গলায় উত্তর দিল, 3 রাত ডাকলে যে সাড়া দেয় না তাকে নিয়ে যেতে হয়। আমার মাথা ঘুরে উঠল। মনে হলো দরজার চাবি ঘুরছে, যদিও আমি ভিতর থেকে লক করেছিলাম। দরজা আস্তে আস্তে খুলেছে। আমি ভয়ে পাগলের মতো দৌড় দিয়ে বিছানার নিচে লুকালাম। দরজা পুরো খুলে গেল। পায়ের শব্দ, একটা লম্বা টানা অস্বাভাবিক হাতটার শব্দ। সব 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 লোকটা ঘরে ঢুকলে আমি বিছানার নিচে থেকে আমার কালো পা দেখতে পেলাম। 2 পা মাটিতে টেনে টেনে হাঁটছে। তার সে থামলো না। আমার ঠিক সামনে ধীরে ধীরে নিচের মুখ নামালো। আমি চোখ বন্ধ করে ফেললাম। পরের দিন সকাল, আমি হঠাৎ আবেগ ভাঙার মতো উঠে বসলাম। দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। ঘর শান্ত, জানালার কোনো দাগ নেই। মা রান্নাঘরে। মনে হলো সবাই দুঃস্বপ্ন ছিল। আমি মাকে সব বললাম। মা শুধু বলল, দুঃস্বপ্ন দেখেছিস, চিন্তা করিস না। কিন্তু ঘর থেকে বের হয়ে ব্রাশ করতে যাব, তখনই বাইরে দরজায় নিচে করে পড়ে থাকতে দেখলাম একটা ভেজা কাপড় খুলেই দেখি 3 রাত ডাকলাম, আজ আর ডাকবো না, কারণ তুমি এখন আমাকে দেখতে পাও। নিচে একদম ভেজা কালো হাতের ছাপ। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কানে আবার ভেসে আসলো ঠক ঠক ঠক, কিন্তু এইবার সেটা কোনো জানালায় নয়, শুনছি আমার ভিতরে। রাত ভাই, এই বলে আমার গল্প শেষ করছি। এখন আমরা পরবর্তীতে ঘটনায় চলে যাব। আব্দুল্লাহ আল মাবুদ, আমার বয়স 23 বছর, ঠিকানা বিনোদপুর বাজার, রাজশাহী। তারপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং আমি সেই মোবাইল নাম্বারে যাচ্ছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মহসিন আলী। যে সময় এই ঘটনাটি ঘটে তিনি থাকতেন থানার হুলহুলিয়া গ্রামে। সালটি 1987। ঘটনাটি আমার মামা এবং স্বয়ং মহসিন ভাইয়ের কাছ থেকে শোনা। মহসিন আলী সম্পর্কে আমার নানার দূর সম্পর্কের আত্মীয়, অর্থাৎ আমার নানার দূর আত্মীয় নাতি। তো উনি সম্পর্কে আমার ভাই হচ্ছেন, তাই আমি গল্পে ওনাকে ভাই বলে সম্বোধন করছি। এবার সরাসরি ঘটনায় চলে যাই। জনবহুল এলাকার লোক হওয়ায় মহসিন ভাইয়ের ছিল প্রচুর মাছ ধরার নেশা। তার বয়স তখন আনুমানিক 16-17 বছর। সঠিক বয়স তার নিজেরও মনে নেই। দিন নেই, রাত নেই, তিনি যখন তখন মাছ ধরতেন। সালটি 1987। বর্ষা প্রায় শেষ। হুলহুলিয়া গ্রামের বন্যার পানি অনেকটাই কমে গেছে। তারপরেও কিছু অংশ জলার মতো হয়ে রয়েছে। এই জলার মতো জায়গায় বিলের পানিতে ভেসে আসা মাছগুলো আটকে যায়। এরকমই একটা জলার খোঁজ পান মহসিন ভাই। সেই জলায় নাকি অনেক মাছ আছে। ব্যাস, তিনি শোনার সাথে সাথে ঠিক করে ফেলেন, অন্য কেউ সকালে গিয়ে মাছগুলো ধরে ফেলার আগেই তিনি রাতের মধ্যে সব মাছ ধরে ফেলবেন। তিনি ঠিক মধ্যরাতে বেছে নেন মাছ ধরার সময় হিসেবে। আনুমানিক রাত 2টা থেকে 3টার দিকে একটি হ্যারিকেন এবং খোলই, এটা আঞ্চলিক ভাষা, বলতে পারেন মাছ রাখার ঝুড়ি বা বাস্কেট, সেটি হাতে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে হাঁটা দেন। চারিদিক শুনশান, কাদাময় রাস্তা, আকাশে পূর্ণ পূর্ণিমার চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সেই শুনশান কাদাময় রাস্তার নীরবতা ভেঙে ঝপ ঝপ আওয়াজ তুলে মুখে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন মহসিন ভাই। দিনের বেলায় চুপ করে গিয়ে জায়গাটার একটি অংশে 2 ধারে কাঁদা দিয়ে লেপে
হঠাৎ তিনি চমকে ওঠেন। তার কিছু দূর সামনে দিয়েই আরেকজনকে যেন হেঁটে যাচ্ছে। ভাবতে লাগলেন, তার সামনে যে লোকটি হাঁটছে সে হয়তো দিনের বেলা তাকে বান্ধাল দিতে দেখে ফেলেছে, আর সে এখন মাছ চুরি করতে বের হয়েছে। তিনি ভাবেন লোকটির পিছু নেবেন। পিছু করতে করতে কিছু দূর আসার পর মহসিন ভাই পায়ে কাঁদা লেগে পিছলে পড়ে যান। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতে দেখেন এতক্ষণ যে ব্যক্তিটির পিছনে নিচ্ছিলেন সেই ব্যক্তিটি উধাও। সে যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। রাস্তার বাম পাশ ধরে বয়ে চলেছে বিখ্যাত চলন বিল, আর ডান পাশে অর্ধডোবা ধানি জমি। তার হুঁশ ফিরে আসে। কিন্তু সে ভুল রাস্তায় এসে পড়েছে। তার গন্তব্য সে অনেক পেছনে ফেলে রেখে এসেছে। মুখটা খুলে হাঁটা দেন। 5 মিনিটের মতো সময় লাগে তার ওই চলা জায়গাটায় পৌঁছাতে। তার মাথায় তখন মাছ ধরার চিন্তা। লোকটার কথা তিনি ভুলেই গেছেন। জলটায় হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি। মহসিন ভাই পানি ছেঁকা শুরু করলেন। ছেঁকতে ছেঁকতে একসময় পানি কমে আসে। তিনি হাত দিয়ে মাছ ধরে খোলয়ে রাখছিলেন। হঠাৎ করে এই জায়গাটায় আবার নতুন করে পানি ঢুকে হাঁটু পর্যন্ত উঠে যায়। তিনি হ্যারিকেনের আলোয় দেখলেন কিছু একটা তার বান্ধাল ভেঙে দিয়েছে। তিনি আবার কাদা দিয়ে বান্ধাল তৈরি করে পানি ছেঁকা শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও বান্ধাল ভেঙে পানি ঢুকে পড়ল। আবার তিনি বাঁধ ঠিক করলেন। কিছু একটা বারবার তার এই বান্ধাল ভেঙে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি ভাবলেন, না, এইভাবে মাছ ধরা যাবে না, কাল অন্য ব্যবস্থা নিতে হবে। এই ভেবে তিনি সেখান থেকে রাস্তায় উঠে আসেন এবং সামান্য কিছু মাছ ধরাচ্ছেন যা তা খোলয়ে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছু দূর আসার পর তার হাতে থাকা হ্যারিকেনটি হঠাৎ নিভে যায়। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো তেল ফুরোবার কথা না। যাই হোক, চাঁদনি রাত, চারিদিকে চাঁদের আলো ঠিকরে পড়েছে। এই আলোয় দিব্যি পথ চলা যায়। তার চোখ আবার রাস্তার দিকে যেতেই হঠাৎ আবার সেই লোকটিকে তিনি সামনে দেখতে পেলেন। লোকটি আপন মনেই হেঁটে চলেছে। লোকটির পরনে সাদা চকচকে ঢিলে ঢালা পাঞ্জাবির মতো আলখেল্লা, মাথাটা সেই সাদা কাপড়ের টুকরো দিয়েই ঢাকা। এর আগের বার মহসিন ভাই পরনের কাপড় অতটা খেয়াল করেননি, কিন্তু এবার তিনি খেয়াল করেছেন। তার মনে কৌতূহলের সৃষ্টি হয় যে তাদের গ্রামে এমন বেশভূষার একটি লোকও তো নেই, আর এত রাতে কেই বা এমন পোশাক পরে বের হয়েছে। এবার তিনি অবাক হয়ে যান। লোকটির পরনের কাপড়ে এক ফোঁটাও কাদার দাগ নেই, কিন্তু রাস্তাটা এতটা কর্দমাক্ত যে হাঁটলে কাদার দাগ কাপড়ে লাগবেই, সেটাই স্বাভাবিক। আরো একটি বিষয় লক্ষ্য করলেন, চাঁদের আলোয় লোকটির ছায়া মাটিতে পড়ছে না। তার মনের ভেতর একরাশ অস্বস্তি আর ভয় এসে ভর করল। মুসলিম ভাই ভাবতে থাকেন, একে না ঘাটানোই ভালো। আপন মনে হেঁটে যাচ্ছে। যাক, তিনিও ততক্ষণে বাড়ির অনেকটাই কাছে চলে এসেছেন। এবার যা হতে চলেছে তা ছিল তার জন্য বিভীষিকাময়। তিনি এগুলো চিন্তা করছিলেন, হঠাৎ তার পেছন থেকে কেউ একজন নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, পেছনে তাকাবি না, একদম পেছনে তাকাবি না, আমি খেয়েই চলে যাব। মহসিন ভাই ঘাবড়ে গিয়ে সেটাই করে বসেন। তিনি পেছনে তাকান। পেছনে তাকিয়ে তিনি যা দেখতে পান তা কেউ কখনো দেখতে চাইবে না। তিনি দেখেন এটা সেই লোক যে তার সামনে দিয়ে এতক্ষণ হাঁটছিল। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই লোকটি উধাও হয়ে গেছে। তার পেছনে কেউ নেই। এখন সেই লোকটি তার সামনে দাঁড়ানো। মহসিন ভাই লোকটির চেহারার বর্ণ দিতে গিয়েও আমি লক্ষ্য করেছি তার শরীরে তখন কাঁটা দিয়ে উঠেছিল। লোকটির চেহারার বিবরণ ছিল এরকম, তার চোখ দুটোকে যেন ঢেলে দিয়েছে। মুখের মাংস পচে গিয়ে তাতে পোকা লেগেছে। সেই জিনিসটি তার খলই থেকে মাছ বের করে খাচ্ছে। এই যেন এক নারকীয় দৃশ্য। তার শরীর থেকে পচা মাংস আর নর্দমার অসহনীয় গন্ধ বের হচ্ছে। মহসিন ভাই নিজেকে সামলাতে না পেরে বমি করে ফেলেন।
বারবার একই বাক্য সে বারবার বলে যাচ্ছে, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। কিছুক্ষণ পরে ক্রমশ শব্দটা মিলিয়ে গেল। তিনি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির হেসেল ঘর বা রান্নাঘরের কাছে এসে পৌঁছান। তিনি চারিদিকে চোখ বুলালেন, না, কোথাও সেই লোকটিকে আর দেখা যাচ্ছে না। তাদের হেসেল ঘরের পাশে ছিল টিউবওয়েল। তিনি সেখানে গিয়ে হাত পা পরিষ্কার করতে শুরু করলেন আর জোরে জোরে তার আম্মা আব্বাকে ডাকতে শুরু করলেন। তারা বেরিয়ে আসলে হয়তো ভয় কমবে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। সে হঠাৎ তার পেছনে কিছু একটার উপস্থিতি টের পেল। হঠাৎ করে আবারও সেই কণ্ঠস্বর, তুই মরবি। মহসিন ভাই এবার পেছনে না তাকিয়ে এক দৌড়ে হেসেল ঘরে গিয়ে একটি মাটির ঢোকসা, এটা আঞ্চলিক শব্দ, মাটির গোল পাত্র, সেটি নিয়ে টিউবওয়েলের দিকে ছুঁড়ে মারেন। এর পরের অংশটুকু তিনি তার আব্বা আম্মার কাছে শোনেন। তাদের বর্ণনা অনুযায়ী তার আব্বা আম্মা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠে ওযু করতে গিয়ে টিউবওয়েলের কাছে আসতেই দেখেন তার ছেলে অর্থাৎ মহসিন ভাই হেসেল ঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে আসে পাগল অবস্থায়। ঘটনার 6 মাস পেরিয়ে গেলেও মহসিন ভাইয়ের পাগলামির সমস্যাটা যেন দিন দিন বেড়েই চলছিল। অনেক ডাক্তার, কবিরাজ সবাইকে দেখানো হয়েছে, কোনোভাবেই কিছু কাজ করছিল না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিক কবিরাজের কাছে। সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা কিছুই উল্লেখ করতে পারছি না, কিন্তু নাম বললে সিংড়া থানার বয়স্করা অনেকেই চিনবেন। তো সেই কবিরাজ মহসিন ভাইকে প্রথমে দেখেই বলেন, তোদের ছেলে অনেক বড় ভুল করেছে, ওর পেছনে ঘুরে তাকানোটা ঠিক হয়নি। মহসিন ভাইয়ের আব্বা আম্মা এসবের কিছুই বুঝতে পারেন না। কবিরাজ বলেন, 11 দিন পরে আবারও পূর্ণিমার রাত, সেই রাতে তোর ছেলেকে নিয়ে আমার আসনে বসবো। ততদিনে এই তাবিজ ওকে বেঁধে রাখতে বলবি, আর ও যেন এই তাবিজ এই কয়েকটা দিন এক মুহূর্তের জন্য না খোলে। আর আমি গিয়ে তোদের বাড়ি বন্ধ করে দিয়ে আসবো। 11 দিন পর আসছে পূর্ণিমার রাত। এরই মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। অন্য কোনো দিন সেগুলো আলাদাভাবে পাঠাবো ইনশাআল্লাহ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। কবিরাজ একটি অন্ধকার ঘরে বসে চক্র এঁকে মাঝখানে একটি মোম জ্বালিয়ে চক্রের ভেতরে বসেন। অর্থাৎ তিনি চক্রের ভেতরে বসেন আর মহসিন ভাইকে বাইরে বসান। শুরু হয় কবিরাজের মন্ত্র পড়া। হঠাৎই বাইরে প্রচন্ড ঝড় ওঠে। মনে হয় মাটির ঘরটি ধুলোয় লুটিয়ে পড়বে। আবার মুহূর্তের মধ্যে বাইরে সবকিছু নিস্তব্ধ। মহসিন ভাইয়ের আব্বা আম্মা বাইরে দাঁড়িয়ে তার জানালার একটা ছিদ্র দিয়ে সবটা দেখছিলেন। তারা দেখেন মহসিন ভাইয়ের মুখ দিয়ে লাভা ঝরছে আর সেই চক্রের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এবার কবিরাজ তার ঝোলা থেকে একটি কাঁচি, বাঁশের পুরনো শান্তি অর্থাৎ চিকন লাঠি আর একটি ছোট শিশিতে রাখা এক প্রকার কালো তেল জাতীয় পদার্থ বের করেন। কবিরাজ সেই তেল জাতীয় পদার্থ শান্তিতে মাখাতে মাখাতে বলেন, বল তুই কেন এর পিছু নিয়েছিস? এবার চিন্তা নীরবতা ভেঙে রাগান্বিত স্বরে বলে, তুইও মরবি। এবং সে বারবার একই কথা বলতে থাকে। কবিরাজ এবার মহসিন ভাইকে শান্তি দিয়ে সজোরে আঘাত করেন। চিন্তি চিৎকার করে বলে, লাভ। সবাই নিয়মিত wood.com-পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। হবে না, কোনো লাভ হবে না, আমি ওকে না মেরে যাব না। এবার কবিরাজ মন্ত্র পড়া শুরু করেন। মনে হচ্ছে ঘরের ভেতরে ঝড় উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ঘরটি উড়ে যাবে। কবিরাজ আবারও আঘাত করেন এবং বলেন, ছেড়ে দে, এই শরীর ছেড়ে দে, কেন এসেছিস? চিন্তি বলে, একদিন দিনের বেলা ও আমার যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে, এই জন্যই আমি ওকে মারবো, মেরেই ফেলবো। তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। কবিরাজ ধমকের সুরে বলেন, চুপ, ও একটা মানুষ, ও বোঝে নাই তোর চলার পথটা। ওকে তুই এই মুহূর্তে ছেড়ে চলে যাবি, না হলে তোকে বোতলবন্দি করবো। জিন কোনোভাবেই রাজি হচ্ছিল না। মহসিন ভাইয়ের শরীর ছেড়ে যেতে সে মোটেও রাজি নয়। কথা কাটাকাটির এক মাঝে কবিরাজ তার ঝোলা থেকে একটি স্বচ্ছ কাঁচের ফাঁকা বোতল বের করেন। এবার জিন চিৎকার দিয়ে বলে, তোর কর্মের কসম, আমাকে বোতলবন্দি করে
কবিরাজ একটি বোতলে কিছু পানি নিয়ে কিছুটা পরে মহসিন ভাইয়ের মুখের উপর ছেটাতেই তার জ্ঞান ফিরে আসে। কবিরাজ বলেন, তোদের ছেলেকে জিন অবশ্যই ছেড়ে গেছে, কিন্তু এতদিন ওর শরীরে থাকায় কিছু ক্ষতি সে করে ফেলেছে। কবিরাজ তার মা বাবাকে তলোয়ারের তেল অর্থাৎ কবিরাজি মন্ত্রপুত তেল ব্যবহারের পরামর্শ দেন। বলেন এই তেল যেন প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার রাতে তার ছেলের শরীরে মালিশ করা হয়। এরপর মহসিন নানা চাকরির খোঁজে রাজশাহীতে চলে আসলে তার চিকিৎসা সেখানেই বন্ধ হয়ে যায়। তার কথাবার্তা এবং হাঁটাচলায় এখনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় আছেন। তার বর্তমান ঠিকানা শিরোইল মঠপুকুর, রাজশাহী। এই বলে আমার গল্প শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, নিয়মিত বুট.com এর সাথে থাকুন। ধন্যবাদ।